আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীর। ভাঙড় বিস্ফোরণ মামলায় সাকাত মোল্লার বিরুদ্ধে ইউএপিএ ধারা কি যুক্ত হতে চলেছে? চাপ বাড়ালো এনআইএ আদালত। ভাঙড়ের বিস্ফোরণ মামলা, একটা বিস্ফোরণ, একজনের মৃত্যু, একাধিক মানুষের আহত হওয়া, আর সেই ঘটনার তদন্ত যতই এগোচ্ছে ততই যেন আরো জটিল হচ্ছে রাজনৈতিক সমীকরণ। মামলার তদন্তভার হাতে নেওয়ার পর থেকেই জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ একের পর এক দাবি সামনে এনেছে। প্রথমে তল্লাশি, তারপর গ্রেফতার, তারপর প্রাক্তন তৃণমূল বিধায়ক সাকাত মোল্লাকে এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা। এনআইএর দাবি, শুধু ঘটনাস্থলের সঙ্গে যোগাযোগই নয়, গোটা বিস্ফোরণ কাণ্ডের পিছনে বৃহত্তর ষড়যন্ত্র ছিল, আর সেই ষড়যন্ত্রের সঙ্গে সাকাত মোল্লার যোগ রয়েছে বলেই তদন্তকারীদের দাবি। এরপর আদালতে চার্জশিট, 65 পাতার চার্জশিটে সাকাত মোল্লার নাম। এনআইএর বক্তব্য, ভোটের আগে ভয় দেখানোর উদ্দেশ্যে বোমা তৈরি করা হচ্ছিল, আর সেই বোমা তৈরির সময়ই ঘটে যায় বিস্ফোরণ। এনআইএ আরো দাবি করেছে সাকাত মোল্লাই ছিলেন এই ঘটনার মূল ষড়যন্ত্রকারী। এই দাবির বিরুদ্ধেই শুরু থেকেই সরব সাকাতের আইনজীবী। তার বক্তব্য, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। প্রশ্ন উঠছে, যদি সাকাত মোল্লা এতটাই গুরুত্বপূর্ণ অভিযুক্ত হয়ে থাকেন, তাহলে ঘটনার পর প্রথম এফআইআর এ তার নাম কেন ছিল না? কেন পরে তার নাম সামনে এলো? এই প্রশ্নই আদালতে তুলেছেন সাকাতের আইনজীবী। অন্যদিকে এনআইএ এর বক্তব্য, তিনি অত্যন্তই প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তাই স্থানীয়দের একাংশ তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করতে ভয় পেয়েছিলেন। এই দুই বক্তব্যের মাঝখানে এখন দাঁড়িয়ে ভাঙড় বিস্ফোরণ মামলা। আর নতুন করে যদি ইউএপিএ ধারা যুক্ত হওয়ার বিষয়টি আদালতের সামনে আসে, তাহলে মামলার গুরুত্ব নিঃসন্দেহে আরো বাড়বে। কারণ ইউএপিএ সাধারণ কোনো ফৌজদারি ধারার মতো নয়। আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, বেআইনি অস্ত্র নিরোধক আইন, এই আইনের আওতায় মামলা হলে তদন্ত, জামিন এবং বিচার প্রক্রিয়ার উপর তার আলাদা আইনি প্রভাব পড়ে। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাঙড়ের সেই রাতে আসলে ঠিক কি ঘটেছিল? 18ই মার্চের রাত, দক্ষিণ 24 পরগনার ভাঙড় চালতাবেড়িয়া অঞ্চলের দক্ষিণ বামুনিয়া। হঠাৎই বিস্ফোরণের শব্দ, কেঁপে ওঠে গোটা এলাকা। তদন্তকারীদের দাবি, সেখানে দেশি বোমা তৈরি করা হচ্ছিল, আর সেই সময় ঘটে যায় বিস্ফোরণ। একজনের মৃত্যু হয়, আরো কয়েকজন আহত হন। ঘটনার পর আহত ও মৃত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগও তদন্তের সামনে আসে। কিন্তু কেন সেখানে বোমা তৈরি হচ্ছিল? কার জন্য তৈরি হচ্ছিল বোমা? কি উদ্দেশ্যে? কাদের নির্দেশে? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। এরপর মামলাটি যায় এনআইএ এর হাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তদন্তভার নেয় জাতীয় তদন্তকারী সংস্থা। তারপর থেকেই তদন্তের গতিপথ বদলে যায়। এনআইএ একাধিক জায়গায় তল্লাশি চালায়। বিভিন্ন নথি, ইলেকট্রনিক ডিভাইস, ডিজিটাল তথ্য, তদন্তকারীদের হাতে আসে একাধিক সামগ্রী। এনআইএ জানিয়েছে সেগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এরপর তদন্তের কেন্দ্রে চলে আসেন সাকাত মোল্লা। তখন তিনি প্রাক্তন বিধায়ক। 2026 রাজ্য বিধানসভা নির্বাচনে ভাঙড় কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীও ছিলেন তিনি। এনআইএ প্রথমে পলাতক হিসেবে চিহ্নিত করে তাকে। তার সন্ধানে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়, এমনকি তার বাড়ি এবং সম্ভাব্য লুকিয়ে থাকার জায়গাগুলিতেও চলে তল্লাশি অভিযান। এনআইএর প্রকাশিত তথ্য অনুযায়ী
তার সঙ্গে যুক্ত একাধিক জায়গা থেকে নথি, ইলেকট্রনিক ডিভাইস এবং ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা হয়। এরপর আসে সেই বড় পদক্ষেপ। গ্রেপ্তার হন শওকত মোল্লা। এনআইএর দাবি, দীর্ঘ অনুসন্ধানের পর দক্ষিণ 24 পরগনা থেকেই তাকে গ্রেফতার করা হয়। তদন্তকারী সংস্থার ভাষায় তিনি ছিলেন এই মামলার অন্যতম প্রধান সন্দেহভাজন এবং ষড়যন্ত্রকারী। আর গ্রেফতারের পর আদালতে শুরু হয় আরো গুরুত্বপূর্ণ পর্ব। এনআইএ চায় হেফাজত, শওকতের আইনজীবীরা চান জামিন। তদন্তকারী সংস্থার যুক্তি ছিল শওকত প্রভাবশালী, তিনি বাইরে থাকলে সাক্ষীদের প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে। তার মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইসে ফরেনসিক পরীক্ষার প্রয়োজন। অন্যদিকে শওকতের আইনজীবীরা আদালতে বলেন, বিস্ফোরণের সঙ্গে শওকতের কোনো যোগ নেই। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে এই মামলায় জড়ানো হয়েছে। এখানেই তৈরি হয় মূল সংঘাত। একদিকে এনআইএর তদন্ত, অন্যদিকে শওকতের আইনি লড়াই। আর এখন প্রশ্ন, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট বা সংক্ষেপে ইউএপিএ নিয়ে বাংলায় যা বেআইনি অস্ত্র নিরোধক আইন, থাকবো এই আলোচনায়। তবে তার আগে শিরোনাম আপডেটে এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। শীতের মরশুমে গরম গরম মোমোর সেরা ঠিকানা বান্টি মোমোস। চিকেন, ভেজ, ফিশ মোমো সহ পাবেন চিকেন বাটার মেয়োনিজ মোমো, গন্ধরাজ মোমো এবং ফিশ ফ্রাই। আমাদের মূল শাখাটি হলো শ্রীরামপুর স্টেশন রোড। এছাড়াও আমাদের অন্যান্য দুটি শাখা রয়েছে মাহেশ ও বেল্টিং বাজারে। এর পাশাপাশি আমাদের অতিরিক্ত দুটি শাখা আছে চন্দননগর এবং রিষড়াতেও। তাই দেরি না করে আজই চলে আসুন বান্টি মোমোজের যে কোনো শাখায়। যোগাযোগ করুন 03369029488 এই নাম্বারে। যেখানে উন্নতমান পুষ্টিগুণ সম্পন্ন, সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু চাল প্রস্তুতকারী অন্যতম সংস্থা মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট। উন্নত মানের ধান থেকে চাল প্রস্তুত করতে আমরা উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করে থাকি। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন মিসবা অ্যাগ্রো প্রোডাক্টের পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু চাল। যোগাযোগ করুন বর্ধমান রোড ভায়া বাহলানপুর, বাটলান, হুগলি। যোগাযোগ নম্বর 7001119580। ব্যারাকপুরে অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবার প্রয়াস নিয়েছে শহরের অন্যতম বেসরকারি হাসপাতাল নিউ প্যানাশিয়া। 24 ঘন্টা এমার্জেন্সি ও আইসিইউ সুবিধা, ল্যাপারোস্কোপিক সার্জারি, হাঁটু ও হিপ জয়েন্ট প্রতিস্থাপন, প্লাস্টিক সার্জারি এবং ব্রেন ও স্পাইন সার্জারি সহ স্বাস্থ্যসাথীর সুবিধাও আছে। ঠিকানা দেবপুকুর, ব্যারাকপুর, বারাসাত রোড, ব্যারাকপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 8240050422। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগেই বলেছিলাম ইউএপি এর ফুল ফর্ম আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, বেআইনি অস্ত্র নিরোধক আইন। এই আইন সাধারণ অপরাধের তুলনায় অনেক বেশি কঠোর আইনি কাঠামো তৈরি করে। কিন্তু কোনো মামলায় ইউএপিএ যুক্ত হয়েছে বলে অভিযুক্ত ব্যক্তি দোষী প্রমাণিত হয়ে যান না। অভিযোগ, তদন্ত এবং আদালতের চূড়ান্ত রায়, এই তিনটি সম্পূর্ণ আলাদা আলাদা বিষয়। তাই ভাঙড় মামলায় যদি সত্যি ইউএপি এর ধারা যুক্ত করার আবেদন এবং পদক্ষেপ হয়ে থাকে, তাহলে তার আইনি ভিত্তি কি, কোন ধারায় তা যুক্ত হচ্ছে, এনআইএর অভিযোগের সঙ্গে সেই ধারার সম্পর্ক কি, আর আদালত সেই আবেদনের বিষয় কি সিদ্ধান্ত নিচ্ছে, এই প্রশ্নগুলির উত্তরই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এই মামলায় ইতিমধ্যেই এনআইএর অভিযোগের মাত্রা যথেষ্ট গুরুতর। এনআইএ আদালতে জানিয়েছে, ভোটের আগে ভয় দেখানোর জন্য বোমা তৈরি করা হচ্ছিল। তদন্তকারী সংস্থার আরও দাবি, শওকত মোল্লার নির্দেশেই অন্যরা বোমা তৈরির কাজে যুক্ত হয়েছিল। শুধু তাই নয়, বিস্ফোরণের পর ঘটনাস্থলের তথ্য প্রমাণ নষ্ট করার নির্দেশ দেওয়ার অভিযোগও করেছে এনআইএ। এই অভিযোগগুলির সবকটি অবশ্য আদালতে প্রমাণিত হতে হবে। আর এখানেই আইনের মূল বিষয়।
তদন্তকারী সংস্থা অভিযোগ করবে, অভিযুক্ত পক্ষ সেই অভিযোগের বিরোধিতা করবে, তারপর আদালত প্রমাণ খতিয়ে দেখবে। অর্থাৎ এখনই কাউকে দোষী বলা যায় না, কিন্তু রাজনৈতিক দিক থেকে দেখলে এই মামলা ইতিমধ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ ভাঙড় বরাবরই রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকা। তৃণমূল, আইএসএফ, বিজেপি, স্থানীয় রাজনীতির সংঘাত, নির্বাচন, আর সেই রাজনৈতিক উত্তাপের মাঝেই বিস্ফোরণের ঘটনা। তাই এই মামলার তদন্ত শুধু একটি বিস্ফোরণের তদন্তই নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভোটের আগে রাজনৈতিক পরিবেশের প্রশ্ন। এনআইএর দাবি, বিস্ফোরণের সঙ্গে ভোটের সময়কাল গুরুত্বপূর্ণভাবে যুক্ত। তদন্তকারীদের মতে নির্বাচনের আগে ভয় দেখানোর উদ্দেশ্যেই বোমা তৈরির পরিকল্পনা করা হয়েছিল। অন্যদিকে সাকাতের পক্ষের বক্তব্য সম্পূর্ণ আলাদা। তাদের দাবি, নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং দুই বক্তব্যের সত্যতা প্রমাণ করবে তদন্ত এবং আদালত। এরই মধ্যে আদালতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এনআইএ সাকাতকে অত্যন্ত প্রভাবশালী বলে দাবি করে। তদন্তকারী সংস্থার বক্তব্য, তার প্রভাবের কারণে স্থানীয় মানুষ তার বিরুদ্ধে অভিযোগ করতে সাহস পাননি। এমনকি এফআইআরে তার নাম না থাকার বিষয়টিও এনআইএর বক্তব্যের অংশ হয়ে ওঠে। সাকাতের আইনজীবী পাল্টা প্রশ্ন করেন, যদি তদন্তকারীরা শুরু থেকেই তার ভূমিকা সম্পর্কে এতটাই নিশ্চিত থাকেন, তাহলে প্রথম থেকেই তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি কেন? এই প্রশ্নের উত্তরই এখন মামলার অন্যতম গুরুত্বপূর্ণ আইনি বিতর্ক। এদিকে চার্জশিট পেশ করার পর মামলাটি কিন্তু আরো এগিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে তদন্তকারী সংস্থা বলছে বারে বারে একটা কথা, যে অত্যন্ত প্রভাবশালী সাকাত, সেটা কিন্তু একটুখানি ভেঙে বলা প্রয়োজন। কে এই সাকাত মোল্লা? অ্যাকচুয়ালি এই সাকাত মোল্লা ভাঙড়ের একজন নেতা নিঃসন্দেহে, কিন্তু তার উত্থানটা আজকে তৃণমূলের আমলে যদি হয়ে থাকে সেটা বলা ভুল। তার উত্থান যদি হয়ে থাকে তাহলে সেটা বাম আমলে। আব্দুর রেজ্জাক মোল্লা যে সময় রাজ্যের মন্ত্রী ছিলেন এবং সেই তাঁরই মানে হয়ে কাজ করতেন এই সাকাত মোল্লা, সেই সময় তিনি একজন বাম কর্মী সমর্থক হিসেবে পরিচিত এলাকায়। এবং রাজ্যে যখন 2011 সালে পালা বদল হলো, অর্থাৎ বামেদের পতন হলো এবং তৃণমূল সরকার ক্ষমতায় এলো, সেই সময় তার বেশ কিছুটা পরে কিন্তু আব্দুর রেজ্জাক মোল্লা তিনিও দল বদল করেন। এই দল ও দল সেখানে শেষ পর্যন্ত কোথাও কলকে না পেয়ে তারপরে আবার তিনি এই তৃণমূল কংগ্রেসেই যোগদান করেন। এবং এই সাকাত মোল্লাও কিন্তু সেই আব্দুর রেজ্জাক মোল্লার প্রায় আগেই সম্ভবত চলে এসেছিলেন এই ক্ষমতাসীন দলে, অর্থাৎ শাসক দলে। যেরকম ছত্রছায়ায় সবাই থাকতে চায়, তো শাসক দলের তার বিভিন্ন কার্যকলাপগুলি ঢাকবার জন্য সাকাত মোল্লাও কিন্তু যাদের মানে তাদের মধ্যে একজন, যে এই রাজ্যে পালা বদলের পরে পরেই 2011 সালের পালা বদলের পরে পরে কিন্তু তিনিও সেই তৃণমূল কংগ্রেসে ভিড়ে গিয়েছিলেন। এরপর কিন্তু তার শুধুই উত্থান আর উত্থান, কোথাও কোনো সময়ের জন্য তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। হ্যাঁ, তার সঙ্গে বিভিন্ন যে সময় বিভিন্ন মানুষজনদের সঙ্গে বিবাদ রেখেছিল এবং তখন কখনো সেটা দলের অন্দরে, কখনো বা যারা বিরোধী রাজনৈতিক শিবিরে রয়েছে সেখানে, কখনো নাসাদ সিদ্দিকীর সঙ্গে হয়েছে, কখনো আরাবুলের সঙ্গে হয়েছে। এরকম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু বিরোধ হয়েছে এবং যেটাই কিছু হোক না কেন, সবসময় কিন্তু তৃণমূলের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থন প্রচ্ছন্ন বা মদত কিন্তু তার প্রতি ছিল, অর্থাৎ এই সাকাত মোল্লার প্রতি ছিল। এবং যে কারণের জন্য এই তদন্তকারী সংস্থা কিন্তু বারবার বলছে যে এই সাকাত মোল্লা অত্যন্তই প্রভাবশালী। যদিও তার বিরুদ্ধে এখন চার্জশিট পেশ করার পর মামলাটা আরো এগিয়েছে। আমরা এই চার্জশিটের বিষয়টায় থাকবো এবং আরো আলোচনা করার প্রয়োজন অবশ্যই রয়েছে। তবে তার আগে শিরোনাম আপডেটে এখন নিয়ে নেব আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। প্রতিদিনের একঘেয়েমি সরিয়ে রেখে রঙিন প্রকৃতির কোলে প্রকৃতির সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে শরীর ও মনটাকে একটু হালকা করতে চলে আসুন রিসার্চ ত্রিমূর্তি। আমরা আপনাদের সকল প্রকার পরিষেবায় সব সময় প্রস্তুত। আমাদের ঠিকানা উত্তর ধূপঝোড়া রোড, মূর্তি, পশ্চিমবঙ্গ 735206। যোগাযোগ 7063350
501-9382-438967। টিউলিপ হসপিটাল, বাগনান ওটি রোড, হাওড়া। পেশেন্ট আপনার, দায়িত্ব আমাদের। কম খরচে ভালো চিকিৎসার সেরা ঠিকানা। বাগনানে প্রথমবার হার্টের ডাক্তার পাবেন প্রতিদিন। 24 ঘন্টা এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি এবং ক্রিটিক্যাল কেয়ার সহ আধুনিক পরিষেবাও রয়েছে। যোগাযোগ করুন আজই 8585007039, 8585007034 এবং 9831802313 এই নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। যে বিষয়টা নিয়ে বলছিলাম যে সাকাত মোল্লা, তার বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু চার্জশিট পেশ করা হয়েছে এবং চার্জশিট পেশ করার পর মামলাটা আরও এগিয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ ৬৫ পাতার চার্জশিট আদালতে জমা দিয়েছে। এই চার্জশিটে সাকাত মোল্লার নাম যেমন রয়েছে, তার পাশাপাশি আরও কয়েকজনের নামও কিন্তু রয়েছে। তদন্তকারী সংস্থা বিস্ফোরক আইনের ধারায় মামলা এগিয়েছে। এনআইএর দাবি, গোটা ঘটনার পেছনে পরিকল্পনা ছিল। অর্থাৎ তদন্তকারীরা এটিকে শুধুমাত্র দুর্ঘটনা হিসেবে দেখছেন না। তাদের দাবি, বোমা তৈরির একটি পরিকল্পিত প্রক্রিয়া ছিল, আর সেই প্রক্রিয়ার সঙ্গে অভিযুক্তদের ভূমিকাও ছিল। এখানে আবারও ফিরে আসে ইউএপি এর প্রশ্ন। যদি এই আইনের ধারা যুক্ত করার বিষয়টি আদালতে গৃহীত হয়, তাহলে মামলার আইনি গুরুত্ব আরও বাড়বে। তবে সেটি আদালতের নথি দিয়ে নিশ্চিত হওয়া জরুরি। কারণ ইউএপি এর মতো গুরুতর আইন নিয়ে কোনো দাবি করার ক্ষেত্রে শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য বা অসমর্থিত খবর যথেষ্ট নয়। আদালতের নথি বা তদন্তকারী সংস্থার স্পষ্ট বক্তব্যই হবে নির্ভরযোগ্য ভিত্তি। এই মুহূর্তে তাই সবচেয়ে বড় লড়াই শুধু আদালতে নয়, তথ্য নিয়েও। একদিকে এনআইএ বলছে সাকাত মোল্লা মূল ষড়যন্ত্রকারী, অন্যদিকে সাকাতের আইনজীবীদের দাবি তিনি এই বিস্ফোরণের সঙ্গে যুক্তই নন। এদিকে তদন্তকারী সংস্থার দাবি তিনি প্রভাবশালী এবং সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। অন্যদিকে অভিযুক্ত পক্ষের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই গ্রেপ্তার করা হয়েছে তার মক্কেল সাকাত মোল্লাকে। এই দুই বক্তব্যের মাঝখানে রয়েছে আদালত। আদালতই ঠিক করবে তদন্ত কোন পথে যাবে, জামিনের প্রশ্নে কি সিদ্ধান্ত নেবে, অভিযোগের ভিত্তি কতটা শক্তিশালী, আর শেষ পর্যন্ত চার্জশিটে আনা অভিযোগগুলি কতটা প্রমাণ করা সম্ভব। ভাঙড়ের সেই বিস্ফোরণ তাই এখন শুধু অতীতের একটি ঘটনা নয়, এটি হয়ে উঠেছে একটি বড় রাজনৈতিক এবং আইনি লড়াইয়ের কেন্দ্র। সাকাত মোল্লার বিরুদ্ধে অভিযোগ যত গুরুতর হচ্ছে, তার আইনি লড়াইও ততই কঠিন হয়ে পড়ছে। এনআইএর তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন প্রশ্ন। কাদের নির্দেশে বোমা তৈরি করা হচ্ছিল? কেন ভোটের আগেই বোমা তৈরি করা হচ্ছিল? বিস্ফোরণের পর হতাহতদের কিভাবে সরানো হয়েছিল দুর্ঘটনাস্থল থেকে? ঘটনার তথ্য প্রমাণ নষ্ট করার চেষ্টা হয়েছিল কিনা? সাকাতের সঙ্গে অভিযুক্তদের যোগাযোগের প্রমাণ কি? ডিজিটাল ডিভাইস থেকে কি তথ্য পাওয়া গিয়েছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই বিস্ফোরণের পিছনে কি সত্যি বৃহত্তর কোনো ষড়যন্ত্র ছিল? এনআইএ বলছে ছিল, সাকাতের পক্ষ বলছে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এখন এই দ্বন্দ্বের নিষ্পত্তি কোথায়? আদালতে হবে। আর যদি ইউএপি এর ধারা যুক্ত হওয়ার বিষয়টি আদালতের নথিতে নিশ্চিত হয়, তাহলে মামলার গুরুত্ব আরো এক ধাপ বাড়বে। তার কারণ তখন তদন্তের পরিধি আরো বিস্তৃত হতে পারে। কিন্তু এই সম্ভাবনাকে এখনই চূড়ান্ত সত্য হিসেবে দেখার সুযোগ নেই। আইনের চোখে অভিযোগ মানেই অপরাধ প্রমাণিত নয়।
অভিযুক্ত মানেই দোষী নয়, দোষ প্রমাণের দায়িত্ব তদন্তকারী সংস্থার, আর চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের। ভাঙড় বিস্ফোরণ মামলায় এখন সেই বিচার প্রক্রিয়ার দিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল। সাকাত মোল্লা কি এনআইএর অভিযোগের জবাব আইনি পথে দিতে পারবেন? তদন্তে কি কি নতুন তথ্য সামনে আসবে? চার্জশিটের অভিযোগ কতটা প্রমাণিত হবে? আর আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট নিয়ে যে নতুন প্রশ্ন উঠেছে, আদালত সেই বিষয় কি অবস্থান নেয়? সব প্রশ্নের উত্তর এখনই নেই, কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার, ভাঙড় বিস্ফোরণ মামলা আর শুধুমাত্র একটি বিস্ফোরণের মামলা হয়ে নেই। এটি এখন এনআইএ বনাম সাকাত মোল্লার এক বড় আইনি লড়াই। আর সেই লড়াইয়ের প্রতিটি পদক্ষেপের দিকে নজর থাকবে বাংলার রাজনৈতিক মহলের, কারণ এই মামলার রায় শুধু একজন অভিযুক্তর ভবিষ্যৎই ঠিক করবে না। ভাঙড়ের রাজনীতি, ভোটের আগে হিংসার অভিযোগ এবং রাজনৈতিক ক্ষমতার সঙ্গে অপরাধের যোগ, এই সব প্রশ্নের উত্তরও খুঁজবে এই বিচার প্রক্রিয়া। শেষ কথা বলবে আদালত। ততদিন পর্যন্ত অভিযোগ থাকবে অভিযোগ হিসেবেই, চলবে তদন্ত, আইনি লড়াই, আর ভাঙড়ের সেই বিস্ফোরণের আসল রহস্য উদ্ঘাটনের অপেক্ষাও চলবে তার পাশাপাশি। কেমন লাগছে আমাদের এই প্রতিবেদন? অবশ্যই কমেন্ট বক্সে মতামত করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে আবার ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।